হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে দৃঢ় বস্তুর ঘূর্ণন এর ৫ নম্বর পার্টেতে যে জড়তার ভ্রামকের নির্ণয় দুটো টপিক বাকি ছিল। একটা হচ্ছে কি বৃত্তাকার চাকতির তল বরাবর যে স্পর্শকে কোনো তলের সাপেক্ষে স্পর্শক বরাবর জড়তা ভ্রামক কত হবে, আর কি লম্ব বরাবর কোনো লম্ব বৃত্তাকার তলের তার স্পর্শকের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, এই দুটো বের করা বাকি ছিল। তো এই দুটো বিষয়টা আগে ক্লিয়ার করে দেবো, তারপরে এর গতিশক্তিও নির্ণয় করব। তো আজকের ভিডিওটা খুবই কনসেপচুয়াল হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এই চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ওয়েস্ট বেঙ্গল বা পর্ষদের সিলেবাস আছে, সেই সিলেবাস ধরে ভিডিও করা হয়। ওকে, অলরেডি অনেক কটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে দেখতে পারো। নেক্সট আমার যে একটা চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ার, এটাকেও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন গভর্নমেন্ট যেই ধরো আধার কার্ড, ভোটার কার্ডে আপডেটেড নিউজ হয়, এই সমস্ত নিউজগুলো ওখানে আপলোড করা হয় এবং এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো প্রথমে এটা তোমরা লিখে ফেলো, সেটা হচ্ছে কি বৃত্তাকার চাকতির তলে অবস্থিত কোনো স্পর্শকের সাপেক্ষে জড়তা ভ্রামক। তার মানে দেখে নাও, তাহলে এই হচ্ছে আমার বৃত্তাকার চাকতি ধরলাম, এটা হচ্ছে তল, এই ধরলাম একটা তল। তাহলে এটাকে আমরা ব্যাস বরাবর বের করেছিলাম। দেখে নাও, এর আগের ক্লাসটা একটু রিক্যাপ করে দিচ্ছি। বৃত্তাকার চাকতির ক্ষেত্রে বা বৃত্তাকার যে আমার তল আছে তার ক্ষেত্রে আমরা বের করেছিলাম কি জড়তা ভ্রামক IX = IY = কী বের করেছিলাম, mr²/4। আর IZটা কত ছিল, IZটা পেয়েছিলাম আমরা, IZটা এখান থেকে নির্ণয় করেছিলাম কত, সেটা হচ্ছে mr²/2। এইটা আমরা নির্ণয় করেছিলাম। তাহলে আমরা এটা যে ব্যাস বরাবর, এই বরাবর বা এই বরাবর, দেখে ছবিটা আমি আরেকবার রেখে দিচ্ছি, এই বরাবর বা এই বরাবর, এটাকে বলা হয় ব্যাস বরাবর। কারণ এই যে বৃত্তাকার চাকতি যে তলের উপরে যেটা আছে, এটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আগের ক্লাসটা 4 নম্বর পার্টটা অবশ্যই দেখবে, সেখানে প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করেছি, সেখান থেকে আমরা এটাগুলো পেয়েছিলাম। আজকে আমরা দুটো কেস আলোচনা করব। প্রথম কেসটা হচ্ছে কি এই তল বরাবর একটা বৃত্তাকার চাকতির তল আছে, তার স্পর্শকে, ওকে, তার স্পর্শক থেকে যদি একটা আমরা লাইন টানি, ওকে, তাহলে স্পর্শকটা দিলাম AB, আর ভর কেন্দ্রগামী বা তলের এই তল বরাবর এটা CD। তাহলে এর সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, এর ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ হচ্ছে R, এর ভর হচ্ছে M। তাহলে এখানে আমরা কী সূত্র প্রয়োগ করব, সমান্তরাল, ওকে, সমান্তরাল অক্ষ সূত্র প্রয়োগ করবো বা প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে এখানে বলতে পারি কি, এবার দেখে নাও, তাহলে এই যে তল আছে, এই তল বরাবরের জন্য আমরা কত পেয়েছিলাম, তল বরাবরের জন্য এর জন্য আমরা জড়তা ভ্রামক পেয়েছিলাম কি, তাহলে এখানে লিখে দিই বৃত্তাকার চাকতির তল বরাবর জড়তা ভ্রামক সেটাকে আমরা ধরলাম ICD। এখানে ICD, এটাকে আমরা IX বা IY বলেছিলাম, সেটা কত পেয়েছিলাম আমরা, mr²/4 এটা পেয়েছিলাম। আমি বের করতে যাচ্ছি কি AB সাপেক্ষে স্পর্শক আছে, এর সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে সেটা বের করতে চাইছি। তাহলে বলতে পারি অতএব বৃত্তাকার চাকতির স্পর্শক বরাবর, ওকে, স্পর্শকের সাপেক্ষে, স্পর্শক বরাবর না লিখে স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক সেটা কত হবে, দেখো IAB। তাহলে IAB = কী ফর্মুলা ছিল, যেহেতু AB আর CD লাইন দুটি পরস্পর কী আছে, সমান্তরাল আছে, এখানে তাহলে আমরা কি সমান্তরাল অক্ষসূত্র প্রয়োগ করব। তাহলে সমান্তরাল অক্ষসূত্র কী ছিল, ICD প্লাস এখান থেকে জড়তা ভ্রামক, তার ডিস্টেন্সটা কত R, তাহলে mr²।
দেখে নাও এটা আমরা করেছিলাম, এটা যেমন প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আলোচনা যেমন করেছিলাম, সেগুলো সেখানে পুরো ক্লিয়ারলি তোমাদের বলে দিয়েছিলাম। এর আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখবে। এই চ্যাপ্টারটা একটু ভালো করে ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিও তোমাকে চেক করে ভালো করে পড়তে হবে। আমি শুধু পড়লেও হবে না, নোট ডাউন করতে, যেগুলো পড়াচ্ছি সেগুলো খাতায় সুন্দর করে লিখবে। তাহলে একবার দেখে নিয়ে লিখে ফেলবে, তারপরে আরেকবার যখন দেখবে খাতাটা সামনে রেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে এটা টাফ লাগবে না। ওকে, তাহলে হচ্ছে আইএবি ইকুয়াল টু আইসিডি প্লাস এম আর স্কোয়ার, তাহলে বা আইএবি ইকুয়াল টু আইসিডির মান কত, এম আর স্কোয়ার বাই 4, তাহলে এম আর স্কোয়ার বাই 4 প্লাস এম আর স্কোয়ার। তাহলে এটাকে যদি লসাগু করে এম আর স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি আমি, এম আর স্কোয়ার কমন নিলে 1/4 প্লাস 1। ওকে, এটা তাহলে বা আইএবি ইকুয়াল টু, তাহলে কী বলতে হবে দেখো না, 1/4 প্লাস 1, এটা লসাগু করলে কত হবে 1/4 প্লাস 1, তাহলে এটা হচ্ছে 4, 1 প্লাস 4, তাহলে 5/4, তাহলে এটা কত হবে 5/4 এম আর স্কোয়ার। ওকে, তাহলে এই মানটা দেখো না, প্রত্যেকটা কেস দরকার পড়ে শুধু প্রথম ভালো করে বুঝে নেওয়ার পর এক একটা ছবি আঁকবে, এর জন্য আমার জড়ধর্ম কত হবে সেটা বের করবে। প্রত্যেকটা চাকতি সমস্ত ছবি এঁকে ফেলবে, এর ক্ষেত্রে কি কতটা হবে, এর ক্ষেত্রে কতটা হবে, এবং সেইটা কীভাবে নির্ণয় করতে হবে সমস্ত ব্যাপারটা ডিটেলসে নিজে থেকে করে নেবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার হচ্ছে কি, যে লম্ব বরাবর অবস্থিত, তাহলে কোনো বৃত্তাকার চাকতির লম্ব অবস্থানের জন্য, তাহলে এখানটা শুধু এ করে নাও, এটাকে মুছে দিচ্ছি, তার ছবিটার পজিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে লিখব কি, বৃত্তাকার চাকতির লম্ব অবস্থিত কোনো, ওকে, লম্ব অবস্থানে এখানে লিখে দিচ্ছি অবস্থানে কোনো স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রমক। তার মানে এই হচ্ছে আমার বৃত্তাকার চাকতি, এইভাবে আছে। ওকে, এইভাবে আছে, মানে আমার চাকতিটা ঠিক এইরকমভাবে অবস্থা আছে। তাহলে আমি একটা তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এই হচ্ছে আমার চাকতি, এই চাকতিটা এইরকম অবস্থা আছে, এইটা আছে এইভাবে, তাহলে এইভাবে ঘুরতে পারে। তাহলে এর স্পর্শক বরাবর দেখে নাও। ওকে, এটা সিডি দিলাম, সিডি এবি। তাহলে এখানেও প্যারালাল অ্যাক্সিস থিওরেম কাজে লাগবে, কিন্তু এইটা আর এই যে সিডিটা আগে যেহেতু ব্যাস বরাবর ছিল বলে আমরা এম আর স্কোয়ার বাই 4 করেছিলাম, এখানে আর কিন্তু ব্যাস বরাবর নেই। এটা কি আছে, অভিকেন্দ্র ভর কেন্দ্রগামী বা কেন্দ্রগামী বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী যে রেখা আছে তার সাপেক্ষে। তাহলে এখানে আইসিডিটা কত হবে, তাহলে এখানে আইসিডিটা এর আগের ভিডিওতে আমরা বের করেছিলাম, সেটা ছিল কি এম আর স্কোয়ার বাই 2। এর আগের ভিডিও দেখবে, সেখানে আমরা আইসিডিটা বের করেছিলাম। শুধু এর কেন্দ্রগামী রেখার সাপেক্ষে যে কোনো বৃত্তাকার চাকতি যদি ঘুরে, সেখানে জড়তার ভ্রমক কত হবে এম আর স্কোয়ার বাই 2। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এটা ভালো করে তোমরা দেখে নেবে। ওকে, তাহলে এটা ছিল, তাহলে এখানে বের করে দেখে নাও। অতএব বৃত্তাকার চাকতির লম্ব অবস্থানে কোনো স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রমক তাহলে কী হবে এখানে, তাহলে আই এ বি ইকুয়াল টু আই সিডি প্লাস এম আর স্কোয়ার। এটা সর্বদা ডিস্টেন্স আমার আরই আছে, তাই না, কারণ এই বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ 4। তাহলে এইটাকে এইভাবে রাখলো বা এভাবে রাখো, ওকে, এবার রাখলেও কোনো সমস্যা নেই, এবার রাখলেও কোনো সমস্যা নেই, কারণ ডিস্টেন্সটা সেম আছে আবার, সেই জন্য এখানে এম আর স্কোয়ারটাই হবে। তাহলে বা বলতে পারি কি আই এ বি ইকুয়াল টু আই সিডি কী ছিল এম আর স্কোয়ার বাই 2 প্লাস এম আর স্কোয়ার। তার দুটো যোগ করলে কত হবে দেখো নাও, তাহলে বা আই এ বি ইকুয়াল টু, এখানে একটা কাজ করি, এম আর স্কোয়ার কমন নিচ্ছি 1/2 প্লাস 1। ওকে,
তাহলে হাফ প্লাস 1 তাহলে কত 3/2 হয়, তাহলে 3/2 mr², ওকে। তাহলে IAB = 3/2 mr²। এটা হচ্ছে যখন লম্ব অবস্থানে থাকবে, যখন বৃত্তাকার চাকতি এইভাবে লম্ব অবস্থানে থাকবে, সেক্ষেত্রে আমার জড়তা ভ্রামক কত স্পর্শক বরাবর 3/2 mr²। যখন বৃত্তাকার চাকতি এই অবস্থায় থাকবে, সেক্ষেত্রে স্পর্শক বরাবর জড়তা ভ্রামক কত হবে 5/4 mr²। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যেটা তোমার সাথে আলোচনা করছিল যে আবর্ত গতি বা রোটেশন কাইনেটিক এনার্জি, এটা নিয়ে আলোচনা করব। কোনো বস্তু যদি ঘুরতে থাকে তার গতিশক্তি বা কাইনেটিক এনার্জিটা কত হবে, অবশ্যই সেটা মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামকের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে লিখে দিই আবর্তন গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি। ওকে, রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে এটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো দেখুন, খুব সহজ ব্যাপার। তাহলে এই হচ্ছে একটা ঘূর্ণাক্ষ এর সাপেক্ষে একটা বস্তু। তাহলে এরকম একটা বস্তু আছে, বস্তুটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, এটা এক্স ওয়াই ধরলাম, এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে ঘুরছে। এখানে অসংখ্য কণা আছে। ওকে, ধরলাম এরটা ভর হচ্ছে m1, দূরত্ব r1, এর ভর হচ্ছে m2, দূরত্ব r2। ওকে, r2 m2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m3, এটা হচ্ছে m4। তো এটা হচ্ছে ডিস্টেন্সটা কত হবে r3, এটা হচ্ছে r4। তো এটা আমরা জানি। তাহলে গতিশক্তির ফর্মুলা কী আছে দেখে নাও। আমরা প্রত্যেকটা যদি গতিশক্তি বের করি, তাহলে এই বস্তুটা ঘুরছে, তাহলে প্রত্যেকটা এই বস্তু আমরা জানি কি, ধরি প্রথম বস্তুটা m1 m2 m3 m4 এর বা n সংখ্যক যে বস্তুগুলো আছে তাদের বেগগুলো আলাদা করে বের করবো। তা দেখে নাও, তাহলে m1 m2 m3 m4 এই করে n সংখ্যক ভর আছে বা বস্তু কণার সমষ্টি নিয়ে করতে আছে। তাহলে প্রত্যেকটা দূরত্ব r1 r2 r3 r4 rn পর্যন্ত দূরত্ব হবে। এবং প্রত্যেকটা কণাকে যদি একটা পার্টিকেল হবে, তো সেটা এই এক্স ওয়াই অক্ষকে সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে, তাহলে প্রত্যেকটা যে রৈখিক বেগ আছে, তাহলে ধরি প্রত্যেকটা রৈখিক বেগ হচ্ছে, তাহলে m1-এ যদি আমি রৈখিক ধরি তাহলে v1 হবে। আমরা জানি কি v আর ওমেগার মধ্যে সম্পর্কে v = ωr, এটা আমরা জানি v = ωr। তাহলে এর ক্ষেত্রে কি হবে, তাহলে এর ক্ষেত্রে v1 ধরলাম, v1 = যেহেতু কৌণিক বেগ আমার ধ্রুবক আছে বা অ্যাঙ্গুলার যে ভেলোসিটি বলছি এটা কনস্ট্যান্ট আছে, তাহলে এর জন্য কি শুধু ডিস্টেন্সের পরিবর্তন হবে। তাহলে v1 = ωr1, সিমিলারলি v2 = ωr2। এইভাবে যদি বের করতে, তাহলে vn = ωrn হবে। তাহলে আমি বলতে পারি এখানে, এখানে মুছে দিচ্ছি এটা, তাহলে এটা এখানে লিখে রাখ পাশে, v1 = ωr1, v2 = ωr2, v3 = ωr3। তাহলে এখানে লিখে দিই, তাহলে অতএব m1 m2 m3 mn বস্তুগুলি বা কণাগুলি xy অক্ষের সাপেক্ষে ধ্রুবক কৌণিক বেগে বা নির্দিষ্ট কৌণিক বেগ ওমেগা কৌণিক বেগে ঘুরলে, ওমেগাতে ঘুরলে বা আবর্তন করলে কণাগুলির বা বস্তুগুলি বা কণাগুলির মোট গতিশক্তি, তাহলে সেটা কি হবে দেখো না। তাহলে মোট গতিশক্তি হবে, আমি এখানে ই কে দিলাম, ই কে
ই কে ইকুয়াল টু হাফ অফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কোয়ার প্লাস হাফ অফ m3 v3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হাফ অফ mn vn স্কোয়ার। দেখে নাও সিম্পলি হিসাব, কোনো ঝামেলার ব্যাপার নেই। এটা যদি তোমার হয়তো মনে হয় যে টাফ আছে কীভাবে করবো, কোনো সিম্পল আমরা এই গতিশক্তির ফর্মুলা কি জানি, গতিশক্তির ফর্মুলা জানি কোনো একটা বস্তু থাকলে, ধরো কোনো একটা বস্তু আছে, সহজ করে বুঝে নাও, কোনো জিনিসকে কঠিন করার চেষ্টা করবে না, প্রত্যেকটা জিনিসকেই সহজ করে বোঝার চেষ্টা করবে একদম, তাহলে আর কোনো টাফ লাগবে না। যেই তোমাকে বোঝাক যে এটা কঠিন আছে, এটা বোঝা যাবে না, এটা তার কথা শুনবে না, তুমি শুধু ভিডিওগুলো ভালো করে দেখবে আর জিনিসটা কী বোঝাচ্ছি সেই দিকে ফোকাসটা তোমার রাখবে। ওকে, তাহলে ধরলাম এর ভর হচ্ছে এম, বেগ আছে ভি, তাহলে যদি ভি বেগে এম ভর বেশি কোনো বস্তু যদি ঘুরে ঘুরে যদি একটা গতিশীল থাকে, সেক্ষেত্রে বলতে পারি কি এর গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে আমার গতিশক্তির ফর্মুলা। গতিশক্তির ফর্মুলা ভালো করে মুখস্থ, কয়েকটা জিনিস ভালো করে তোমার মুখস্থ রাখতে হবে একদম। গতিশক্তিকে হাফ অফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে এটা যে কোনো একটা বস্তুর বা বস্তু করার গতিশক্তি। এখানে m1 m2 m3 m4 n সংখ্যক বস্তু করার সমষ্টি নিয়ে একটা এই বস্তুটা গঠিত আছে। তাহলে আমি ধরলাম প্রত্যেকটা কণাই বৃত্তাকার পথে বা এই এক্স ওয়াই অক্ষকে কেন্দ্র করে আবর্তন করছে। তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে গতিশক্তি হবে। তাহলে m1 বস্তুর জন্য গতিশক্তি হাফ অফ m1 v1 স্কোয়ার, m2 বস্তুর জন্য হাফ অফ m2 v2 স্কোয়ার। তাহলে প্রত্যেকটার মিলিয়ে টোটাল যে গতিশক্তি হবে সেগুলোকে যোগ হবে। তাহলে এটা আছে প্রথম কণার জন্য হাফ অফ m1 v1 স্কোয়ার প্লাস দ্বিতীয় কণার জন্য হাফ অফ m2 v2 স্কোয়ার, তৃতীয়টার জন্য হাফ অফ m3 v3 স্কোয়ার প্লাস ডট ডট করে হাফ অফ mn vn, মানে n সংখ্যক বা n নাম্বার যেই পার্টিকেল বা কণা থাকবে তার জন্য গতিশক্তি এইটা। এবারে এখানে মানগুলো বসাবো যেগুলো আমরা জানি এখানে। তাহলে বা ই কে ইকুয়াল টু হাফ অফ m1 v1 যা বলতে আর কি ওমেগা r1 তার হোল স্কোয়ার প্লাস হাফ অফ m2 v2 হচ্ছে ওমেগা r2 তার হোল স্কোয়ার প্লাস হাফ অফ m3 v3 হচ্ছে কি ওমেগা r3 হোল স্কোয়ার। কারণ কৌণিক বেগটা আমার ধ্রুবক আছে, ওকে, নির্দিষ্ট আছে, মানে পরিবর্তনশীল নয়। এখানে বলতে আর কি এখানে দিলাম আমি এটাকে y দিলাম প্লাস ডট 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 প্লাস হাফ অফ mn ওমেগা rn তার হোল স্কোয়ার। ওকে, এটা তাহলে বা ই কে ইকুয়াল টু হাফ অফ m1 ওমেগা স্কোয়ার r1 স্কোয়ার, ওকে, ওমেগা স্কোয়ার r1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 ওমেগা স্কোয়ার r2 স্কোয়ার প্লাস হাফ অফ m3 ওমেগা স্কোয়ার r3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হাফ অফ mn ওমেগা স্কোয়ার rn স্কোয়ার। ওকে, এটা হলো। এখান থেকে একটা কাজ করছি আমি, ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে হাফও কমন নিচ্ছি আর ওমেগা স্কোয়ারও কমন নিচ্ছি। তাহলে কী থাকবে দেখে নাও, ই কে ইকুয়াল টু হাফ অফ ওমেগা স্কোয়ার কমন নিলাম। তাহলে হাফ অফ ওমেগা স্কোয়ার কমন নিলে থাকবে কি দেখে নাও m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার, ওকে, প্লাস ডট 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 প্লাস mn rn স্কোয়ার। ওকে, এটা তাহলে এটা পেলাম আমরা এখানে। তাহলে এইটা আবার এটা মানে কি আমরা জানি, এটা যে জড়তার ভ্রামক। তাহলে এটাকে এখানে মুছে দিচ্ছি একটু। তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ফরম্যাটটা পেয়ে গেলাম। তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে বা ই কে ইকুয়াল টু হাফ অফ ওমেগা স্কোয়ার, তাহলে আমি দিতে পারি সামেশন অফ এম আই আর আই স্কোয়ার আই ইকুয়াল টু 1 to n। এই টোটালটা এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এন সংখ্যক সেটাকে আমি একটাতে লিখতে পারি এম আই আর আই স্কোয়ার, সেটা হচ্ছে সামেশন অফ। তাহলে আই ইকুয়াল টু 1 হলে তাহলে m1 r1 স্কোয়ার আর আই ইকুয়াল টু 2 হলে প্লাস m2 r2 স্কোয়ার দ্বিতীয় পদ, এইভাবে আমরা পেতে পারি। এটাকে আমরা কী বলি মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে বা ই কে ইকুয়াল টু হাফ অফ ওমেগা আই স্কোয়ার পাশে যেহেতু আই ইকুয়াল টু সামেশন অফ এম আই আর আই স্কোয়ার আই ইকুয়াল টু 1 to n। তা দেখে না আমরা পেয়ে গেলাম। তাহলে গতিশক্তি আবর্তন গতিশক্তি কত হলো, কোনো বস্তু তাহলে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে যদি আবর্তিত হয়ে থাকে বা
গতিশীল হতে থাকে, মানে রোটেট করতে থাকে, তা সেক্ষেত্রে সেই বস্তুর মোট যে গতিশক্তি হবে, যে সেটা যে মোমেন্ট অফ ইনার্সিয়ার রেসপেক্ট আমরা বের করতে চাই, সেটা কি আসবে যে ইকে ইকুয়াল টু হাফ অফ ওমেগা আই স্কোয়ার। ওমেগা হচ্ছে কি যেই কৌণিক বেগ ঘুরছে, মানে এখানে কৌণিক বেগ কনস্ট্যান্ট হবে, ওকে, ধ্রুবক হবে। তাহলে এটা হচ্ছে কি যে কোনো একটা বস্তু যদি দিয়ে দেয়, কোনো একটা বস্তু যদি কোনো একটা অক্ষ সাপেক্ষে বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়, সেক্ষেত্রে তার গতিশক্তির রাশিমালাটা কী হবে, প্রতিষ্ঠা পাওয়ার গতিশক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা করো, তখন তোমাকে এটা প্রমাণ করতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবারে আমরা ক্ষমতা নির্ণয় করবো বা পাওয়ার, সেটা কার জন্য, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকবে সেক্ষেত্রে ক্ষমতাটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। খুবই সহজ আছে, দেখে নাও। ছবিটা আমি এটাই রাখলাম, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি আবর্ত গতির ক্ষেত্রে ক্ষমতা। ওকে, তাহলে আমরা এটা কীভাবে নির্ণয় করবো দেখো না, খুবই সহজ ব্যাপার। আমরা জানি ক্ষমতা, জানি কি যে ক্ষমতা সেটা পি বলি ইকুয়াল টু কি কার্য ডাব্লু বাই সময়। ওকে, কার্য বাই সময়, তাহলে সময় হচ্ছে টি। আর কৃতকার্য কি এটা আমরা প্রথমেই ক্যালকুলেট করেছিলাম এখানে, তাহলে বা বলতে পারি কি পি ইকুয়াল টু কৃতকার্য বা কার্য কত ছিল ডাব্লুটা, সেটা টাউ টর্ক ইন্টু থিটা কৌণিক সরণ। তাহলে পাওয়ার ছিল কি কার্য ইকুয়াল টু ছিল টর্ক ইন্টু কৌণিক সরণ ডিভাইড বাই টি। তাহলে বা পি ইকুয়াল টু টাউ ইন্টু থিটা বাই টি। থিটা বাই টি কৌণিক সরণের হার, সেটা হচ্ছে কি কৌণিক বেগ। তাহলে বা পি ইকুয়াল টু টাউ ওমেগা। ওকে, তাহলে পাওয়ার ইকুয়াল টু টাউ ইন্টু ওমেগা, মানে টর্ক ইন্টু কৌণিক বেগ। ওকে, তো নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি ভরবেগ, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগটা কি সেটা একটু আলোচনা করে নিই, খুবই সহজ আছে, দেখে নাও। বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। তো এটা কি দেখে নাও, ধরো একটা অক্ষ আছে, তার সাপেক্ষে কোনো একটা বস্তু ঘুরছে, তাহলে এই বস্তুটা একটা, তাহলে এই অক্ষের সাপেক্ষে যদি বস্তুটা ঘোরে, তাহলে বস্তুটার একটা জড়তার ভ্রামক থাকবে, আর এর একটা কৌণিক বেগের নির্দিষ্ট কৌণিক বেগ ঘুরবে। তাহলে কোনো বস্তু কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল। ওকে, এল দ্বারা প্রকাশ করে, ক্যাপিটাল এল দ্বারা। তাহলে কৌণিক ভরবেগ কি কোন একটি অক্ষ সাপেক্ষে কোন একটা বস্তুর যে জড়তার ভ্রামক, মোট যে জড়তার ভ্রামক হবে সেটাকে দ্বারা আই দ্বারা বলি জড়তার ভ্রামক, এবং ওই বস্তুটা অক্ষ সাপেক্ষে যে নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরছে তাদের গুণফলকে বলা হয় কি কৌণিক ভরবেগ। তা সেটা কি আই ওমেগা, এল ইকুয়াল টু আই ওমেগা। দেখুন রৈখিক ভরবেগটার সঙ্গে মেলা, তাহলে বুঝতে পারবে। রৈখিক ভরবেগ ছিল পি ইকুয়াল টু এম ভি। আমি কি বলেছিলাম, রৈখিক গতির ক্ষেত্রে ভর যেই কাজ করে, কৌণিক বেগের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক তাই ভূমিকা পালন করে। রৈখিক বেগের ক্ষেত্রে যে ভর যেই ভূমিকা পালন করে, ওকে, কৌণিক বেগের ক্ষেত্রে জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া সেই কাজ করে। ওকে, তাহলে এখানে কি বলেছিলাম, কোনো গতিশীল বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে বস্তুর মধ্যে গতীয় ধর্ম সৃষ্টি হয়, তাকে বলা হয় রৈখিক ভরবেগ। ঠিক একই হবে এখানে বলতে পারি। তাহলে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর মোট জড়তা ভ্রামক এবং ওই বস্তুর কৌণিক বেগ গুণফলে বস্তুর মধ্যে গতীয় ধর্ম সৃষ্টি করে, তাকে বলা হয় কি কৌণিক ভরবেগ। এখানে রৈখিকের ক্ষেত্রে শুধু রৈখিকের জায়গায় কৌণিক কথা বলে দেয়, সেটা যাবে কোনো অক্ষের সাপেক্ষে বস্তুটির মোট জড়তা ভ্রামক এবং তার কৌণিক বেগের গুণফলের ফলে যে বস্তুটির মধ্যে যে গতীয় ধর্ম সৃষ্টি করে তাকে বলা হয় কি কৌণিক ভরবেগ। তাহলে এল ইকুয়াল টু আই ওমেগা। তাহলে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু জড়তা ভ্রামক আই ইন্টু কৌণিক বেগ। ওকে, জড়তা ভ্রামক ইন্টু কৌণিক বেগ। তাহলে এইটা হচ্ছে আমার কি
অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, তাহলে আমরা কৌণিক ভরবেগটা পেয়ে গেলাম। এবার এখানে আমরা এর এককটা নির্ণয় করব, যে এর একক কি হবে, একক বা ইউনিট। কৌণিক ভরবেগের একক কী হবে, খুব সহজ দেখে নাও, এল ইকুয়াল টু আই ওমেগা। তাহলে আই দেখে নাও, আয়ের একক কি, আই ইকুয়াল টু আমরা জানি কি এম আর স্কোয়ার। ওকে, তাহলে এসআই পদ্ধতিতে আয়ের একক কী হবে, সেটা হচ্ছে কি এম হচ্ছে কেজি আর হচ্ছে কি মিটার, তাহলে স্কোয়ার আছে, তাহলে মিটার স্কোয়ার। তাহলে এখানে কী হবে, এসআই পদ্ধতিতে এল এর একক কী হবে, আই হচ্ছে কি কেজি, ওকে কেজি ইন্টু মিটার স্কোয়ার ইন্টু ওমেগা। ওমেগা ইকুয়ালটা আমরা কে জানি, ওমেগা ইকুয়াল থিটা বাই টি। তাহলে থিটা হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি, তাহলে থিটার কোনো একক থাকে না। তাহলে ওমেগা ইকুয়াল টু কী হবে, ওমেগার এককটা কী হবে 1/টাইম, সময়ের একক 1/সেকেন্ড। তাহলে এখানে কী হবে কেজি মিটার ইন্টু সেকেন্ড -1। তাহলে এটা যে কি কার একক হবে, মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড -1, এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টামের একক। এর মাত্রা কী হবে দেখো, মাত্রা বের করা খুব সহজ আছে। তাহলে মাত্রাটা কী বের করে দেখো, তাহলে এল ইকুয়াল, আমরা আই ইকুয়াল টু কী জানি এম আর স্কোয়ার। তাহলে আয়ের মাত্রাটা কী হবে, ক্যাপিটাল এম এল স্কোয়ার, কারণ এটা হচ্ছে আরটা কি লেন্থ, তাহলে আর এল স্কোয়ার যাবে। ওমেগাটা কী ছিল, ওমেগা ছিল আমার কি, ওমেগা ইকুয়াল টু ছিল থিটা বাই টি। তাহলে ওমেগার মাত্রা কী হবে, থিটার কোনো মাত্রা নেই, তাহলে টি -1, 1/টি আছে মানে কি টি -1 হবে। তাহলে এল এর মাত্রা কী হবে, অতএব কৌণিক ভরবেগের মাত্রা, কৌণিক ভরবেগের মাত্রা ইকুয়াল টু আয়ের মাত্রা ইন্টু ওমেগার মাত্রা। তাহলে আয়ের মাত্রা কি আছে এম এল স্কোয়ার আর ওমেগার মাত্রা টি -1। তাহলে এম এল স্কোয়ার টি -1, এটা হচ্ছে কি আমার কৌণিক ভরবেগের মাত্রা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এটাই আমরা একক সিজি এসআই করলাম, সিজি হলে কী হতো গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড -1। এবার নেক্সট আমরা যেটা করব, কৌণিক বেগ এবং রৈখিক বেগের, কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা দেখব। সেটা দেখে নাও কীভাবে আমরা আলোচনা করতে পারি। কৌণিক ভরবেগ, ওকে, এর মধ্যে আর কার সঙ্গে রৈখিক ভরবেগ, এদের মধ্যে সম্পর্কটা আমরা নির্ণয় করব। কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম, এদের মধ্যে রিলেশনটাকে আমরা সেটা ক্যালকুলেট করবো। তো তোমার লিখতে হলো রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম। তাহলে এভাবে লিখতে পারো তোমরা। তাহলে এটা হলো, তাহলে আমরা কী করে দেখলাম, আমরা জানি কি, আমরা জানি এল ইকুয়াল টু আই ওমেগা। তাহলে আই ইকুয়াল টু জানি কি এম আর স্কোয়ার ওমেগা। এটা এবার আমি যদি ধরি যে এখানটা একটা বস্তুটা আছে, সেটা অসংখ্য পার্টিকেল নিয়ে গঠিত আছে। ওকে, তাহলে M1 M2 M3 M4 R1 R2 R3 R4 সেটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরে বেড়াচ্ছে। তা সেক্ষেত্রে আমার আইটা কী হয়ে যাবে, এখানে আই ইকুয়াল টু সামেশন অফ MI RI হয়ে যাবে। বা এখানে লিখতে পারি যে বস্তুগুলির মোট জড়তাম, বস্তুটির মোট জড়তা ভ্রামক, সেটা কী হবে, মোট জড়তা ভ্রামক সেটা কী হবে। তাহলে আমরা বলতে পারি কি যে I ইকুয়াল টু MI RI স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার প্লাস ডট প্লাস MN RN স্কোয়ার। ওকে, এটা দেখে নাও। তাহলে এটা হচ্ছে এই বস্তুর যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে বেড়ায় এরকমভাবে নির্দিষ্ট কৌণিক বেগে, তার ক্ষেত্রে মোট জড়তা ভ্রামক কত হবে, MI RI M1 R1 স্কোয়ার M2 R2 স্কোয়ার M3 RT স্কোয়ার এরকম করে। ওকে, তাহলে এটা মোট জড়তা ভ্রামক। সেখান থেকে আমি যদি বেগটা বসিয়ে দিই, এখানে এর
মোমেন্টাম বের করি, অ্যাঙ্গুলার মোমেন্টামটা বের করি, তাহলে সেটা কী হবে ওমেগা স্কয়ার গুণ হয়ে যাবে। বা এখানে আমি সামেশন দিতে পারি, সামেশন অফ এমআই আর আই স্কোয়ার আই ইকুয়াল টু 1 to n। তাহলে এটা হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে এক্ষেত্রে ভরবেগ কৌণিক ভরবেগ কত হবে, তাহলে এখানে লিখতে পারি কি এক্ষেত্রে লিখতে পারি এক্ষেত্রে বস্তুটির মোট কৌণিক ভরবেগ সেটা কি হবে এল ইকুয়াল টু আই ওমেগা ইকুয়াল টু আয়ের জায়গায় কত বসাবো সামেশন অফ এম আই আর আই আই ইকুয়াল টু 1 to n ওমেগা। ওকে, এইটা আসলো। তাহলে আমরা এখানে আয়ের মানটা বসিয়ে দিলাম। তাহলে বসালে পরের লাইনে কী হবে দেখানো, তাহলে বা এখানে আর আই স্কোয়ার, তাহলে এল ইকুয়াল টু সামেশন অফ এম আই আর আই স্কোয়ার ওমেগা। ওমেগাটা ভিতরে ঢুকিয়ে দিলাম কারণ ধ্রুবক যেহেতু আছে, তাহলে আমি এখানে ভিতরে ঢুকিয়ে দিতেই পারি। তাহলে বা এল ইকুয়াল টু সামেশন অফ এম আই আর আই ইন্টু আর আই ওমেগা, এখানে আই ইকুয়াল টু 1 to n। এবার দেখে নাও আর আই ওমেগা জিনিসটা ভালো করে দেখে নাও। আমরা কী করেছিলাম এর ক্ষেত্রে রৈখিক বেগটা v1, এর রৈখিক বেগটা v2, এর v3, v4 এরকম করেছিলাম। v1টা কত ছিল ওমেগা r1, v2টা কত ছিল ওমেগা r2, v3টা কত ছিল ওমেগা r3। তার টোটাল বেগ যদি v বলি, v ইকুয়াল টু তাহলে বলতে পারি কি যে সামেশন অফ ওমেগা আর আই আই ইকুয়াল টু 1 to n। ওকে, এই হবে। তাহলে এখানে আমি ওমেগা আর আইকে আমি এখানে ভিআই বলতে পারি। ওকে, এটা ভিআই। তাহলে এখানে বলতে পারি তাহলে বা এল ইকুয়াল টু, বা এখানে আমি লিখছি তাহলে বা এল ইকুয়াল টু সামেশন অফ এম, ওকে, এম আই আর আই ভিআই ইকুয়াল টু এখানে আই ইকুয়াল টু 1 to n। কারণ কি এখানে যখনই কোনো বস্তু একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরবে তার ডিস্টেন্সটা পরিবর্তন হবে। তার ডিস্টেন্সটা পরিবর্তন হলে সেখানে v1 ইকুয়াল টু ওমেগা r1, তাই ওমেগা সব জায়গায় ধ্রুবক আছে, সেই জন্য এখানে ওমেগা ধ্রুবক, কিন্তু আর আরটা পরিবর্তনশীল, সেই জন্য আমি আর আই ওমেগাকে করলাম কি ভিআই। তার মানে এখানে বলতে পারি কি ভিআই ইকুয়াল টু ওমেগা আর আই, এখানে শুধু ভি। ওকে, তাহলে ভিআই ইকুয়াল টু ওমেগা আর আই। তাহলে ওমেগা আর আইয়ের জায়গায় আমি কী করলাম ভিআই বসিয়ে দিলাম। তাহলে এটাকে আর একটু যদি সাজাই কী আসবে দেখানো, তাহলে বা এল ইকুয়াল টু সামেশন অফ আর আই এম আই ভিআই আই ইকুয়াল টু 1 to n। তাহলে বা এল আই ইকুয়াল টু বলতে পারি সামেশন অফ আর আই ইন্টু এম আই ভিআই। এবার এম আই ভিআইটা কী হবে, এম আই ভিআই, এম ভিটা কি ভরবেগ, তাহলে এক্ষেত্রে কী হবে তাহলে বা এখানে শুধু এল ইকুয়াল টু সামেশন অফ আর আই ইন্টু পিআই আই ইকুয়াল টু 1 to n। ব্যাস, এইটাই হচ্ছে আমার রৈখিক কৌণিক ভরবেগের সঙ্গে রৈখিক ভরবেগের সম্পর্ক। দেখো খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমি শুধু জাস্ট কি যে আইটাকে সামেশন অফ এম আই আর আই ধরে নেবো, তার সঙ্গে ওমেগা গুণ করে দেবো, ওমেগাটাকে ভিতরে প্রবেশ করে দিয়ে আর আই ওমেগাকে আলাদা করে লিখবো, সেইটাকে ভিআই বসিয়ে দেবো। ব্যাস, এম আর ভি আসবে। তাহলে এম ভি মানে হচ্ছে পি, তাহলে আর আই ইন্টু পিআই। তাহলে এটা হচ্ছে রৈখিক বেগ এবং রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। এবার যদি ভেক্টর রূপ লিখতে দেয়, এখানে ভেক্টর রূপও লিখতে দেয়, তাহলে ভেক্টর রূপ কী হবে দেখো না, কৌণিক ভরবেগের ভেক্টর রূপ, কৌণিক ভরবেগের ভেক্টর রূপ সেটা কী হবে এল ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারি কি আর ক্রস পি, তার মানে হচ্ছে আর ভেক্টর ক্রস পি ভেক্টর। তাহলে এটা হচ্ছে কি রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে কি সম্পর্ক ভেক্টর রূপে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যেগুলো বোঝালাম সেগুলো বুঝতে পারলে কি না অবশ্যই সেটা কমেন্টে বলবে। যদি বুঝতে পেরে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।
এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেটিএস চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।